এডিবি আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সময় ফুরিয়ে আসছে, ইরানকে নতুন হুমকি ট্রাম্পের, যে কোনো সময় বেঁধে যাবে ভয়ঙ্কর যুদ্ধ। ইরানে কখন হামলা হবে, ইসরায়েলকে গোপন বার্তা আমেরিকার। ট্রাম্পের হুমকি পাত্তাই দিল না ইরান, পাল্টা হামলার হুমকি। ইরানে যুদ্ধ নিয়ে এবার তুরস্কের হুঁশিয়ারি, কঠোর বার্তা দিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। গাজার শাসনভার হস্তান্তরে প্রস্তুত হামাস। কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত, ১৫ আরোহীর কেউই বেঁচে নেই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। সময় ফুরিয়ে আসছে, ইরানকে নতুন হুমকি ট্রাম্পের, যে কোনো সময় বেঁধে যাবে ভয়ঙ্কর যুদ্ধ। ইরানকে নতুন করে কঠোর হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পশ্চিম এশিয়ার এই দেশটিকে আগের চেয়েও ভয়াবহ হামলার মুখে পড়তে হবে বলে সতর্কবার্তা দিয়েছেন তিনি। ইরানের দিকে যুক্তরাষ্ট্রের শক্তিশালী নৌবহর দ্রুতগতিতে এগোচ্ছে উল্লেখ করে ট্রাম্প নতুন এই হুমকি দিলেন। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তিতে না এলে পরবর্তী হামলা হবে আগের চেয়েও অনেক ভয়াবহ। এমন হুমকি দিয়ে ইরানকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই বার্তা দেন। ট্রাম্প লেখেন, একটি বিশাল নৌবহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। এটি দ্রুত, শক্তিশালী এবং স্পষ্ট উদ্দেশ্য নিয়ে অগ্রসর হচ্ছে। তিনি বলেন, এই বহর পুরো উদ্দীপনা এবং শক্তি নিয়ে সামনে এগোচ্ছে। পোস্টে ট্রাম্প আরও বলেন, তিনি আশা করেন ইরান দ্রুত আলোচনার টেবিলে আসবে এবং একটি ন্যায্য এবং ভারসাম্যপূর্ণ চুক্তি করবে। তার ভাষায়, কোনো পারমাণবিক অস্ত্র নয়, এখন দরকার এমন একটি চুক্তি যা সব পক্ষের জন্য ভালো হবে। সময় ফুরিয়ে আসছে, এখনই সিদ্ধান্ত নেওয়া জরুরি। এর আগে দেওয়া সতর্কবার্তার কথা স্মরণ করিয়ে দিয়ে ট্রাম্প আবারও বলেন, আমি ইরানকে আগেও বলেছি, চুক্তি করুন। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার এক বক্তব্যে ট্রাম্প বলেন, এই মুহূর্তে একটি সুন্দর আর্মাডা ইরানের উদ্দেশ্যে সমুদ্রে যাত্রা শুরু করেছে। আমি আশা করি তেহরান সমঝোতার চুক্তিতে পৌঁছবে। তবে ট্রাম্প ঠিক কোন নৌবহরের কথা বলেছেন তা স্পষ্ট নয়। ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ দমনে সহিংস অভিযানে অন্তত ৬,১২৬ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে পশ্চিমা মানবাধিকার পর্যবেক্ষক সংস্থাগুলো। তবে ইরানের পক্ষ থেকে এই নিহতের সংখ্যা নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতির রিপোর্ট লেখা পর্যন্ত প্রকাশ করা হয়নি। ইরানে কখন হামলা হবে, ইসরায়েলকে গোপন বার্তা আমেরিকার। ইরানে কখন হামলা হবে সে ব্যাপারে ইসরায়েলকে গোপন বার্তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি মিডিয়া চ্যানেল 14-এর বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর। প্রতিবেদন অনুযায়ী, আগামী 2 সপ্তাহের মধ্যেই ইরানে সম্ভাব্য হামলার সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যেতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে আগামী কয়েক মাসের মধ্যেই হামলা চালানোর উপযুক্ত সুযোগ সৃষ্টি হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। বার্তায় এটিও স্পষ্ট করা হয় যে যুক্তরাষ্ট্র কেবল প্রস্তুতি সম্পন্ন হওয়ার জন্য অপেক্ষা করছে এমনটি নয়। মার্কিন দৃষ্টিভঙ্গি অনুযায়ী, যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে নির্দেশ দেন, তাহলে এর আগেই হামলা চালানো সম্ভব। যদিও বর্তমান পরিস্থিতিতে সে ধরনের সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি বিবেচনায় নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে সম্ভাব্য হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক শক্তি আরও জোরদার করে চলেছে। ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক অভিযানের প্রস্তুতি হিসেবে অঞ্চল জুড়ে মার্কিন বাহিনীর উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্থলভিত্তিক সেনা এবং সামরিক সরঞ্জামের এমন ব্যাপক এবং নজিরবিহীন মোতায়েন রয়েছে যা মার্কিন সামরিক বাহিনীকে কার্যত পূর্ণ স্বাধীনতা দিচ্ছে সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে। মার্কিন হুমকিতে কিছু যায় আসে না, হুঁশিয়ারি ইরানি অ্যাডমিরালের। মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরীর উপস্থিতিকে গুরুত্বহীন বলে মন্তব্য করেছেন ইরান সেনাবাহিনীর উপসমন্বয়কারী রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি। এ ধরনের শক্তি প্রদর্শনে তেহরান বিচলিত নয় এবং কোনো ধরনের সংঘাত হলে তার মূল্য চুকাতে হবে বলেও সতর্ক করেছেন তিনি। বুধবার ২৮ জানুয়ারি এক বক্তব্যে সায়ারি বলেন, স্থল, সমুদ্র কিংবা আকাশ, যেখান থেকেই হুমকি আসুক না কেন তাতে কিছু যায় আসে না। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের দুঃসাহসিক পদক্ষেপের জন্য শত্রুপক্ষকে চড়া মূল্য দিতে হবে। তিনি যুক্তরাষ্ট্রের নৌ সমরসজ্জা বৃদ্ধিকে প্রতিপক্ষকে ভয় দেখানোর একটি প্রচেষ্টা হিসাবে বর্ণনা করেন। সায়ারির মতে, এটি দীর্ঘদিনের তথাকথিত গানবোট কূটনীতির অংশ, যেখানে বড় বড় যুদ্ধজাহাজ মোতায়েন করে প্রকৃত শক্তি প্রদর্শনের চেয়ে ট্রাম্পের হুমকি পাত্তাই দিল না ইরান।
পাল্টা হামলার হুমকি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যদি যুক্তরাষ্ট্র কোনো ধরনের হামলা চালায় তবে ইরানের সশস্ত্র বাহিনী তাৎক্ষণিক এবং শক্তিশালী জবাব দিতে প্রস্তুত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার কয়েক ঘণ্টা পরই তিনি এই মন্তব্য করেন। বুধবার ২৮ জানুয়ারি রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে আরাকচি লেখেন, আমাদের সাহসী সশস্ত্র বাহিনী প্রিয় মাতৃভূমির স্থল, আকাশ এবং সমুদ্র সীমায় যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে তাৎক্ষণিক এবং শক্তিশালী প্রতিক্রিয়া জানাতে ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, গত বছরের জুনে ইসরায়েলের কয়েক দিনব্যাপী হামলা এবং সে সময় ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের আঘাত থেকে ইরান গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়েছে। ১২ দিনের যুদ্ধ থেকে পাওয়া অভিজ্ঞতা ইরানকে আরও দ্রুত, আরও শক্তিশালী এবং গভীরভাবে জবাব দেওয়ার সক্ষমতা দিয়েছে। এর কয়েক ঘণ্টা আগেই ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, একটি বিশাল নৌবহর ইরানের দিকে এগোচ্ছে, যা প্রয়োজনে দ্রুত এবং শক্তি প্রয়োগের মাধ্যমে মিশন সম্পন্ন করতে প্রস্তুত। এর সাথে সাথে তিনি ইরানকে দ্রুত আলোচনায় বসার আহ্বান জানিয়ে বলেন, সময় ফুরিয়ে আসছে, একটি ন্যায্য এবং সমতাভিত্তিক চুক্তি করুন, কোনো পারমাণবিক অস্ত্র নয়। তবে ট্রাম্পের এই বক্তব্যে পারমাণবিক ইস্যু সামনে এলেও তিনি আগেই দাবি করেছিলেন গত বছরের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে। মিশরের পররাষ্ট্রমন্ত্রীও ইরান এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে আলাদাভাবে কথা বলে উত্তেজনা কমানোর চেষ্টা করেছেন। তবে বিশ্লেষকদের মতে রাজনৈতিক দেশগুলির আহ্বান ওয়াশিংটনের চূড়ান্ত সিদ্ধান্তে বড় প্রভাব ফেলবে এমন নিশ্চয়তা নেই। ইরানে যুদ্ধ নিয়ে এবার তুরস্কের হুঁশিয়ারি, কঠোর বার্তা দিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। ইরানে সম্ভাব্য হামলা নিয়ে এবার কড়া সতর্কবার্তা দিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করেছেন, ইরানের ওপর মার্কিন হামলা হলে তা ভুল হবে। তিনি উভয় পক্ষকে কূটনীতির মাধ্যমে বিতর্কিত বিষয় সমাধানের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার ৩০ জানুয়ারি আনাদোলু এজেন্সির অনলাইন প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে। কাতার ভিত্তিক সাংবাদিক মাধ্যম আল জাজিরায় দেওয়া সাক্ষাৎকারে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইরান পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা করতে রাজি। হাকান ফিদান আরও বলেন, মার্কিন বন্ধুদের প্রতি আমার পরামর্শ হচ্ছে, ইরানের সাথে সমস্ত সমস্যার সমাধান একের পর এক করে ফেলুন। পারমাণবিক ইস্যু দিয়ে শুরু করুন, এরপর অন্যগুলো। ইরানিদের এই অঞ্চলে আস্থা তৈরি করতে হবে। উল্লেখ করে ফিদান বলেছেন, আঞ্চলিক দেশগুলো তাদের কিভাবে দেখছে সেই দিকে তাদের মনোযোগ দেওয়া উচিত। এর কারণ তারা কোথাও যাচ্ছে না, আমরা কোথাও যাচ্ছি না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি পুনর্ব্যক্ত করেছেন। ট্রাম্পের এমন বার্তার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সম্ভাব্য যে কোনো হামলার তাৎক্ষণিক এবং শক্তিশালী জবাব দিতে তার দেশের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। গাজার শাসনভার হস্তান্তরে প্রস্তুত হামাস। গাজার শাসনভার একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাটিক কমিটির কাছে হস্তান্তর করতে প্রস্তুত বলে বুধবার জানিয়েছে হামাস। তবে একই সঙ্গে আগামী কয়েকদিনের মধ্যেই রাফা সীমান্ত ক্রসিং পুরোপুরি পুনরায় খুলে দেওয়ার উপর জোর দিয়েছে তারা। হামাসের মুখপাত্র হাজেম কাসেম এএফপিকে বলেন, প্রোটোকল প্রস্তুত, নথিপত্র সম্পূর্ণ এবং গাজা উপত্যকার সব খাতে শাসনভার টেকনোক্র্যাটিক কমিটির কাছে সম্পূর্ণভাবে হস্তান্তরের তদারকির জন্য প্রয়োজনীয় কমিটিগুলো গঠন করা হয়েছে। ১৫ সদস্যের ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা এনসিএজি যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গঠিত একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের দল। গত ১০ অক্টোবর কার্যকর হওয়া ওই চুক্তির আওতায় যুদ্ধ পরবর্তী গাজার দৈনন্দিন প্রশাসনিক দায়িত্ব পালন করবে এই কমিটি। এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্বে গঠিত বোর্ড অফ পিসের তত্ত্বাবধানে কাজ করবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক উপমন্ত্রী আলী সাথের নেতৃত্বাধীন এনসিএজির সদস্যরা গাজায় প্রবেশ করবেন মিশরের সঙ্গে সীমান্তবর্তী রাফা ক্রসিং পুনরায় চালু হলে। কাসেম বলেন, রাফা ক্রসিং উভয় দিকেই খুলে দিতে হবে এবং গাজা উপত্যকায় প্রবেশ এবং প্রস্থানের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে হবে, কোনো ধরনের ইসরায়েলি বাধা ছাড়া। রাফা হল গাজার একমাত্র বহির্বিশ্বের সংযোগ পথ যা ইসরায়েলের দিকে যায় না এবং এটি মানুষ এবং পণ্য প্রবেশের জন্য একটি গুরুত্বপূর্ণ পথ। ২০২৪ সালের মে মাসে ইসরায়েলি
ইসরায়েলি বাহিনী নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে রাফা ক্রসিংটি বন্ধ রয়েছে। ২০২৫ সালের শুরুতে সীমিতভাবে এটি খোলা হয়েছিল, তবে পুনরায় চালুর অন্যান্য উদ্যোগ বাস্তবায়িত হয়নি। এনসিএজির প্রধান আলী সাথ গত সপ্তাহে ঘোষণা দেন, পরবর্তী সপ্তাহে রাফা ক্রসিং উভয় দিকেই খুলে দেয়া হবে। কাসেম বলেন, স্বাধীন জাতীয় কমিটির রাফা ক্রসিং খোলা গুরুত্বপূর্ণ। তিনি যোগ করেন, এর চেয়েও গুরুত্বপূর্ণ হল এই কমিটি নাগরিকদের যাতায়াত পূর্ণ স্বাধীনতায় পরিচালনা করছে কিনা চুক্তি অনুযায়ী, ইসরায়েলি শর্ত অনুযায়ী নয়, সেটি পর্যবেক্ষণ করা। ইসরায়েল জানিয়েছে, শেষ জিম্মি রান গিভিলির মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত তারা তাদের তথাকথিত সীমিত পুনরায় খোলার আওতায় কেবল পথচারীদের চলাচলের অনুমতি দেবে। কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত, ১৫ আরোহীর কেউই বেঁচে নেই। কলম্বিয়ার ভেনেজুয়েলা সীমান্তে একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিমানের ১৫ আরোহীর কেউই বেঁচে নেই। আজ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এদিকে বিষয়টি নিশ্চিত করেছে কলম্বিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা সাতেনা। সাতেনা এক বিবৃতিতে জানায়, তাদের একটি বিচ ক্রাফট ১৯০০ মডেলের বিমান ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। ওই বিবৃতিতে বিস্তারিত আর কোনো তথ্য না দেয়া হলেও বর্তমানে একটি পাহাড়ি এলাকায় বিমানের ধ্বংসাবশেষের অবস্থান শনাক্ত করা হয়েছে বলে জানা যায়। উল্লেখ্য, নিহতদের মধ্যে কলম্বিয়ার আইন প্রণেতা ডিওজেনেস কিন্তেরো আমায়া এবং আসন্ন কংগ্রেস নির্বাচনের প্রার্থী কার্লোস সালসেডো রয়েছেন। আরও জানা যায়, ফ্লাইটটি লতীয় সময় গতকাল বুধবার দুপুর ১২টা ৫ ওকানিয়া শহরে অবতরণের কথা ছিল। অবতরণের ঠিক ১১ মিনিট আগে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি কলম্বিয়ার কুকুটা শহর থেকে ওকানিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। এতে ১৩ জন যাত্রী এবং ২ জন ক্রু সদস্য ছিলেন। নর্তে দে সান্তান্দেরের গভর্নর উইলিয়াম ভিলামিজার জানিয়েছেন, এখনও পর্যন্ত ৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। পাহাড়ি দুর্গম এলাকায় নিখোঁজ বিমানটির সন্ধানে কলম্বিয়ার সশস্ত্র বাহিনী সাহায্য করছে। ওই এলাকাটির কিছু অংশ কলম্বিয়ার বিদ্রোহী গোষ্ঠী ইএলএনের নিয়ন্ত্রণে রয়েছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে লেখেন, এই মৃত্যুগুলোতে আমি গভীরভাবে শোকাহত। নিহত আইন প্রণেতা কিন্তেরো সম্পর্কে তার ফেসবুক পেজে বলা হয়েছে, তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি আজীবন অসহায় মানুষের সেবা করেছেন। কিন্তেরো কলম্বিয়ার পার্লামেন্টের সেই ১৬টি সদস্যের একটির প্রতিনিধি, যা মূলত রাষ্ট্র এবং ফার্ক বিদ্রোহীদের মধ্যেকার সংঘাতের শিকার হওয়া মানুষের প্রতিনিধিত্বের জন্য সংরক্ষিত ছিল।